নমস্কার সকলকে, আমি ঝিলিক ব্রহ্ম এবং আমার ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ নার্সিং কোচিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা শুরু করছি আমাদের স্পেশাল সিরিজ র্যাপিড রিকল JEPBN প্রেপ এপিসোড 1। আজকের সেশনে আমরা ডিসকাস করব JEPBN 2021-এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। আমরা কিন্তু শুধু আনসার দেখব তাই নয়, আমরা প্রতিটি অপশানকে ডিকোড করব যাতে একটি প্রশ্ন থেকে আপনার 4টি ক্লিনিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হয়। সো রেডি টু আপগ্রেড ইউর পারসেপশনস? চলুন শুরু করি আজকের এপিসোড। প্রথম প্রশ্ন, ventricular end diastole volume is called option A preload, option B cardiac output, option C venous return, and option D cardiac cycle. The correct answer is preload. What is preload? Preload মানে হচ্ছে আমার যে কার্ডিয়াক মাসলস আছে কন্ট্রাকশনের আগে যে স্ট্রেচিং হচ্ছে। ওকে, the preload is the initial stretching of cardiac muscles prior to the contraction. It is determined by the volume of blood in the ventricle at the end of diastole. অর্থাৎ ডায়াস্টোলের শেষে যখন একটা কন্ট্রাকশনের জন্য হার্ট মাসলস রেডি হচ্ছে, সেই সময় যে স্ট্রেচিং হচ্ছে সেই সময়টাকে আমরা কি বলছি? প্রিলোড। যদি ডিটেলসে যাই, ডিউরিং ডায়াস্টোল দ্য ভেন্ট্রিকেলস fill with blood and the very end of this phase the volume is maximal, that is called end diastolic volume, shortly EDV. This maximum volume stretches the ventricular walls, which is definition of preload. The degree of determines the force of next contraction. সেটাকে আমরা কি বলি? ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এই ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। গত বছরে JEPBN-এ কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা কেন এই অপশানটাকেই ঠিক ধরলাম এবং বাকিগুলি নয়? অপশন বিতে ছিল কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে প্রতি মিনিটে হার্ট কত অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট করছে। ভেনাস রিটার্ন মানে কি? অর্থাৎ যত অ্যামাউন্ট অফ ব্লাড আমার রাইট আট্রিয়ামে ফিরিয়ে আসছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাকে আমরা বলছি ভেনাস রিটার্ন। আর কার্ডিয়াক সাইকেল কি? সিস্টোল এবং ডায়াস্টোল, এই রকম দুরকম আমার পাম্প হয় এবং অ্যাট্রিয়াম সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এইভাবে আমার একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়। সুতরাং কোশ্চেন এর অপশন, কোশ্চেন 1-এর অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, which theory was proposed by Karl Marx? Option A fascism, option B communism, option C socialism, and D behaviorism. And answer is communism. কার্ল মার্কসের আমরা থিওরি পড়েছি, তারপর একবার আলোচনা করে নিই। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান ফিলোসফার, ইকোনমিস্ট এবং সোসিওলজিস্ট। উনি 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো তৈরি করেছিলেন এবং যেখানে হিউম্যান হিস্ট্রিকে আমরা কিভাবে দেখেছিলাম যে স্ট্রাগলসের মধ্যে দিয়ে আমরা লড়াই করে বড় হয়েছি শ্রমিক এবং মালিক পক্ষের মাঝে, এবং আমাদের এটা বুঝে নিতে হবে যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি সোশিওলজির একটা কনফ্লিক্ট থিওরি। ওকে, সেই জন্যে এটাতে আমরা যে পাওয়ার ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি, এটাই কিন্তু আমরা এই কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে পাই। বাকি অপশানসগুলোর মধ্যে আছে ফ্যাসিজমস। ফ্যাসিজমস মানে হচ্ছে ফার রাইট। এর মেনলি থিওরিস্ট হিসেবে আমরা দেখতে পাই মুসোলিনিকে, জাস্ট অপোজিট টু কার্ল মার্কস। অপশন সিতে ছিল সোশ্যালিজম। এই সায়েন্টিফিক সোশ্যালিজমটা ইজ আ ব্রডার স্পেকট্রাম অফ কার্ল মার্কস, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু সোশ্যালিজম নয়। অপশন ডি হচ্ছে বিহেভিয়ারিজম, বাট ইট ইজ ওয়ান টাইপ অফ সাইকোলজিক্যাল থিওরি যেটা আমাদের সোশ্যাল স্ট্রাকচারের সাথে একদমই সম্পর্কিত নয়। আমরা স্কিনার থিওরি যখন পড়ব তখন এই বিহেভিয়ারিজম পাবো।
তো কোশ্চেন 2 এর অপশন আমার রাইট অপশন হলো অপশন বি, দ্যাট ইজ কমিউনিজম। কোশ্চেন নাম্বার 3, photosensitive organ of human eye is made up of option A guanosine and retinol, option B opsin and retinal, option C opsin and retinol, and option D transducing retinol. And correct answer is option B opsin and retinol. Mind it, আগের প্রশ্নে যদি আমি ফিরে যাই দুটো অপশন কিন্তু প্রায় একই, শুধু রেটিনাল অ্যান্ড রেটিনল। মাইন্ড ইট, এগুলোই এক্সামে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। কেন আমরা রাইট অপশন বিকে আমরা নিলাম? কারণ রোডপসিন আর লডপসিন, যেটা আমাদের রোড সেলস আর কোন সেলস, যেগুলোই আমাদের কনজুগেটেড প্রোটিনের ফটো রিসেপ্টর হিসেবে চোখে রয়েছে, এবং এর মধ্যেই অপসিন আর রেটিনাল আমরা এই দুটোকে খুঁজে পাই। যখন আমার রেটিনালে লাইট হিট করে তখন আইসোমারাইজেশন হয়ে এর শেপ চেঞ্জ হয়, যার জন্যে অপসিন আমার ট্রিগার করছে জি প্রোটিনকে, এবং তারপরে ট্রান্সডিউশন কি করছে, নার্ভ সিগন্যালকে ব্রেনে পাঠাচ্ছে। আমার বাকি অপশনসগুলো কেন অ্যাপ্রোপ্রিয়েট হলো না? গুয়ানোসিন ইজ আ নিউক্লিওটাইড আর রেটিনল মাস্ট কনভার্ট টু রেটিনাল, অর্থাৎ রেটিনল ইজ আ অ্যালকোহল অ্যান্ড রেটিনাল ইজ আ অ্যালডিহাইড, আর গুয়ানোসাইন কিন্তু ওয়ান টাইপ অফ ডিএনএ আরএনএ ম্যাটেরিয়াল। অপশন সি রেটিনল ইজ দ্য অ্যালকোহল ফর্ম। আগে রেটিনাল দরকার, রেটিনল দিয়ে কিন্তু ডিরেক্ট হয় না, সো অপশন বি এটা কিন্তু কনসেন্ট্রেশনে আমাদের রাখতে হবে। অ্যান্ড লাস্টলি রেটিনি, এটার পুরনো নাম আমার যেটা ছিল রেটিনাল ট্রান্সডিউশনের, এটা এক ধরনের জি প্রোটিন অর্থাৎ সিগন্যাল ক্যারিয়ার প্রোটিন, কিন্তু এটা একটা স্ট্রাকচারাল পিগমেন্ট নয়। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে এর ক্ষেত্রে অপশন আমার অপসিন অ্যান্ড রেটিনাল হবে। এক্সট্রা ডিসকাশনে আমি আসতে পারি যে এর সাথে কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি রিলেটেড, এবং যার জন্যে নাইট ব্লাইন্ডনেস বা নাইকটালপিয়া আমরা দেখতে পাই, এবং অনেক সময় আমাদের কি হয় যে অপসিন রেটিনাল রিজেনারেশন না হলে আমাদের কিন্তু ডিসোসিয়েশন ইন ভিশন কিন্তু দেখতে পাওয়া যায়। Question number 4. Dash is a mechanical vector of human infections. A. Mosquito, B. Ticks, C. Flies, and D. Sarcini. And right answer is flies. প্রথমেই বুঝতে হবে আমাদের দু রকমের, এখানে আমরা মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল এই দুটো আগে বুঝতে হবে। মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমার ভেক্টর মানে কি, আমার একটা কোনো জীবাণুকে সে তার নিজের শরীরে সে পা দিয়ে হোক, হাত দিয়ে হোক, ডানা দিয়ে হোক ক্যারি করে একটা হিউম্যান বডিতে ট্রান্সমিট করে ডিজিজের কজ করবে। এই যে জীবাণু, এই জীবাণুটা যখন মানে যেই পতঙ্গ বা যার মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার দেহে যদি কোনো নিজের রিপ্রোডাকশন সাইকেল সম্পন্ন না করে, শুধু বহনের কার্যে লাগে, তাকে আমরা বলি মেকানিক্যাল ফ্যাক্টর। অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টর কাকে বলি? যখন ওই জীবাণু যেটি আমরা কোনো পতঙ্গ মাধ্যমে আমার শরীরে ছড়িয়ে পড়ছে, সেই সময় জীবাণুর যে রিপ্রোডাকশন সাইকেল যদি ওই পতঙ্গের শরীরের মধ্যে কিছু অংশও সম্পূর্ণ হয়, তখন সেই ভেক্টরকে আমরা বলবো বায়োলজিক্যাল ভেক্টর। সুতরাং মাছির ক্ষেত্রে কিন্তু contaminated any particles, any bacteria or any microorganism just carried out হয়, কোনো রিপ্রোডাক্টিভ লাইফ কিন্তু ক্যারি হয় না। কিন্তু মশার ক্ষেত্রে ম্যালেরিয়া হোক, ডেঙ্গু হোক, কিছু না কিছু রিপ্রোডাক্টিভ সাইকেল কিন্তু কমপ্লিট হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে প্রত্যেকটা দেওয়া হয়েছে তার মধ্যে মসকিউটো অ্যান্ড টিক্স এই দুটোই বায়োলজিক্যাল ভেক্টরস, অর্থাৎ যে পজিটিভ মাইক্রো অর্গানিজম আছে তার রিপ্রোডাক্টিভ সাইকেল এই বডিতে কমপ্লিট হয়ে তবে হিউম্যান বডিতে ট্রান্সমিট হয়। আর লাস্টলি সার্কিনি ইজ আ ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। অর্থাৎ এইগুলো মাথায় রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে কিভাবে আমার হচ্ছে। সুতরাং এখানে আমার মেকানিক্যাল ভেক্টর কি হচ্ছে? ফ্লাইজ হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5. Furosemide is preferred over hydrochlorothiazide when hypertension is accompanied by.
যখন মানুষের প্রেশার বেশি থাকছে কেন আমরা ল্যাসিক্স বা ফুসেমাইডকে চুজ করছি রাদার দ্যান হাইড্রোক্লোরাসাইড? অপশন কি বলছে? ব্রঙ্কিয়াল অ্যাজমা, অপশন বি ডায়াবেটিস মেলাইটাস, অপশন সি hypercoagulopathy, and option D congestive heart failure. And right answer is congestive heart failure. প্রথমে বুঝতে হবে ফুসেমাইড কি। ফুসেমাইড বা যার ট্রেড নেম হচ্ছে ল্যাসিক্স, সেটি এক ধরনের লুপ ডায়োরেটিক এবং এটা কিন্তু হাইলি পোটেন্ট ডায়োরেটিক্স। এ কাজ করে মেনলি লুপ অফ হেনরিতে, নেফ্রনের লুপ অফ হেনরিতে কাজ করে এবং এটি কিন্তু র্যাপিড হাই ভলিউম ডায়োরেসিস কিন্তু করিয়ে দেয় এবং যার জন্যে কিন্তু সিভিয়ার ইডিমা স্পেশালি ইন হার্ট ফেলিওরে কিন্তু খুব ইজিলি বের করে দেয়। এবং আমাদের লুপ ডায়োরেটিক্স 25% অবধি সোডিয়ামকে ফিল্টার্ড করে বের করে দিতে পারে এবং থায়াজাইড কিন্তু মাত্র 5% সোডিয়ামকে বের করে দেয়। সুতরাং আমার ফুসেমাইড অনেক বেশি পোটেন্সি এই ক্ষেত্রে, যেহেতু আমার পেশেন্টের হাইপার টেনশন রয়েছে, সেটা জিএফআর লোয়ের জন্য হতে পারে বা কিডনি ফেলিওর পেশেন্ট, এবং পেশেন্টের হাইপার টেনশন রয়েছে, সুতরাং সোডিয়ামের রিটেনশনটাও আমায় বন্ধ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমাকে ভেবে নিতে হবে। সুতরাং রাইট অপশান হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। কিন্তু আদার ডিজিজের ক্ষেত্রে কেন ইউজ করবো না ফুসেমাইড? কারণ অ্যাজমার ক্ষেত্রে ফুসেমাইড কিন্তু মিউকাসকে থিকেন করে দিতে পারে। আবার ডায়াবেটিসে হাইড্রোক্লোরোথায়াজাইড যদি ইউজ হয় তাহলে সুগার লেভেল অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া কিন্তু বাড়িয়ে দিতে পারে। কোয়াগুলোপ্যাথিতে ডায়াবেটিক মেডিসিনসের ক্ষেত্রে আমার ফুসেমাইড কিংবা হাইড্রোক্লোরোথায়াজাইডের কিন্তু কোনো রকম রোল নেই। সুতরাং আমার বেটার অপশন, বেস্ট অপশন হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। এখানে এক্সট্রা ডিসকাশনে আমি বলতে পারি যে আমাদের যখনই মেডিসিনস এই দুটোই ইউজ হোক না কেন, সেই ফুসেমাইড হোক বা হাইড্রোক্লোরোথায়াজাইড, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার সিরাম পটাশিয়াম লেভেল কিন্তু মেজার করতে হবে, কারণ দুটো মেডিসিনই আমার হাইপোক্যালিমিয়া কন্ডিশন করতে পারে। এবং এই মেডিসিন দুটোই কিন্তু আর্লি মর্নিংয়ে আমরা নিতে বলবো, রাত্রে নেওয়ার জন্য আমরা অ্যাভয়েড করবো, বিকজ রাত্রে যদি নেয় তাহলে নকটুরিয়া অর্থাৎ নাইট টাইম ইউরিন প্রোডাকশন বা ইউরিন বের করার কন্ডিশনটি অনেক অংশে বেড়ে যাবে। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন 5. নাও কোয়েশ্চেন 6, দ্যাট ইজ which is the most important drug in the treatment of organophosphorus poisoning? ভেরি ভেরি কমনেস্ট কোয়েশ্চেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই কোয়েশ্চেনটি আসে। এই কোয়েশ্চেনের অপশন হচ্ছে প্রেডনিসোলোন, অপশন বি ডায়াজেপাম, অ্যান্ড অপশন সি অ্যাট্রোপিন, অপশন ডি অ্যাড্রিনালিন। অ্যান্ড রাইট অ্যান্সার সবাই জানি, আবারও বলে দিচ্ছি, অ্যাট্রোপিন সালফেট। কারণ অর্গ্যানোফসফরাস পয়জনিং আমার কী করে, ক্রোলিনার্জিক ক্রাইসিস করায়। তার জন্যে আমার কিলার বি সিমটমস দেখতে পারে তিনটি, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, একটা হচ্ছে ব্রঙ্কোস্প্যাজম অ্যান্ড ব্রঙ্কোরিয়া। এই তিনটের কারণেই কিন্তু আমার ডেথ হতে পারে। সেখানে আমার অ্যাট্রোপিন কী করছে, কম্পিটিটিভ মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করছে এবং তার জন্যে আমার কী হচ্ছে, অ্যাট্রোপিন খুব ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার আমার ক্রস করছে এবং র্যাপিডলি লাইফ থ্রেটেনিং কন্ডিশনটাকে রিভার্স করে দিচ্ছে, যার জন্য আমার স্লাজ হচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লাজ? স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, ইউরিনেশন, ডিফিকেশন, জিআই ডিস্ট্রেস অ্যান্ড এমএসিস, এবং কিলার বিকেও কিন্তু রিডিউস করে দিচ্ছে। আদার অপশানসগুলো কেন হলো না? প্রেডনিসোলোন, দ্যাট ইজ স্টেরয়েড, এখানে সেভাবে কোলিনার্জিক ক্রাইসিস রিভার্সালের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো রোল নেই। ডায়াজেপাম এসেনশিয়াল, বাট সেটা অ্যাডজাসেন্ট হিসেবে ইউজ করতে, বাট মাস্কারিনিক ক্রাইসিসের জন্য যে আমার কিলার বি সিমটমস আছে তার ক্ষেত্রে কিন্তু কোনো রোল নেই। অ্যান্ড অপশন ডি ছিল অ্যাড্রিনালিন, এটা কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের কারণ করে, কিন্তু ট্যাকিকার্ডিয়ার জন্যে আমার কিন্তু অ্যাট্রোপিনাইজেশন আরও ওয়ার্সেন করে ফেলতে পারে। সুতরাং অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবং অ্যাট্রোপিন আমরা কিভাবে ইউজ করতে পারি, যতক্ষণ আমাকে এটা বারবার টাইট্রেট করতে হবে, যতক্ষণ না সিক্রেশন হেভি ড্রাই হয়ে যাচ্ছে, হার্ট রেট যদি 80-র ওপর উঠে যায়, বা পিউপল যদি নো লঙ্গার পিন পয়েন্ট থাকে। সুতরাং বারংবার অ্যাট্রোপিন থেরাপির সময় পেশেন্টকে রিঅ্যাভ্যালুয়েট করাটা খুবই জরুরি। নেক্সট কোয়েশ্চেন,
Question number 7, that is immunity produced by antibody formation during the of a disease. Option A, active natural immunity. Option B, passive natural immunity. Option C, active artificial immunity. And option D, passive artificial immunity. And right answer is option A, active natural immunity. কিভাবে এটি অ্যাক্টিভলি কেন বলছি? কারণ আমার বডি ডিরেক্টলি ওই রোগের এক্সপোজার হচ্ছে এবং এক্সপোজার হওয়ার পর আমার বডি খেটে সেটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করছে, অর্থাৎ আমার বডি নিজে কাজ করছে এবং একদম রোগের সামনাসামনি নিজের অ্যান্টিবডি তৈরি করছে। সো বেস্ট অপশন ইজ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। সেখানে বাকি যে আমার রয়েছে দ্যাট ইজ প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, সেটা আমার কোথা থেকে পাই? আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ব্রেস্ট মিল্কে আমরা পেতে পারি। প্যাসিভ ন্যাচারাল কেন? আমার একটা রেডিমেড, কিন্তু আমার বডি থেকেই পাচ্ছি, আরেকটা হিউম্যান বডি থেকে পাচ্ছি, বাট রেডিমেড পাচ্ছি। অ্যাক্টিভ আর্টিফিশিয়ালের মধ্যে সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ভ্যাকসিনস, কারণ ভ্যাকসিনস ওয়ান টাইপ অফ অ্যান্টিজেন। আমার সেখানে কিল্ড হোক, লাইভ ভ্যাকসিন হোক, সেরা হোক, সেগুলোকে ইউজ করে আমার শরীরের মধ্যে ওই রোগগুলোর জীবাণুকে ঢোকাচ্ছি, আমার শরীর সেই রোগ জীবাণু তৈরি দেখছে এবং নিজের কর্মক্ষমতা দিয়ে সে তার ইমিউনিটি গ্রো করছে। অ্যান্ড লাস্টলি প্যাসিভ আর্টিফিশিয়াল, অর্থাৎ রেডিমেড এবং পুরোটাই বাইরে থেকে বানিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আমরা আইভিআইজি হিসেবে জানি, অর্থাৎ আইভি ইমিউনোগ্লোবিন, সেটি হচ্ছে এক্সাম্পল। সো কোয়েশ্চেন 7-এর রাইট অপশন হচ্ছে অপশন এ, দ্যাট ইজ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। নেক্সট কোয়েশ্চেন, BRCA1 is associated with which cancer? Thyroid, leukemia, lung and breast. প্রথমেই বলি টিউমার মার্কার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে যে কোনো জায়গায় আসতে পারে। এটা নিয়ে আমি পরে অবশ্যই তোমাদের সাথে একটা বড় ডিসকাশনে যাব। এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে ব্রেস্ট, অর্থাৎ আমার এক্ষেত্রে টিউমার মার্কার হিসেবে কে কাজ করছে? BRCA1 অ্যান্ড BRCA2, এবং এইটা ব্রেস্ট ক্যান্সার রিস্কটাকে বোঝাচ্ছে। আদার্স যেগুলো রয়েছে, যে থাইরয়েডের ক্ষেত্রে আমার জিন হচ্ছে রেট বা BRF জড়িত। লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই ফিলাডেলফিয়া ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি বা FLT3 এর অ্যাবনর্মালিটি দেখতে পাই, এবং লাংসের ক্ষেত্রে আমরা ক্র্যাশ, ALK এই ধরনের জিনের কিন্তু আমরা রোল দেখতে পাই। যখন BRCA আমরা বলছি মানে বোঝাচ্ছি যে এটা ব্রেস্ট ক্যান্সারের সাথে, এই ব্রেস্ট ক্যান্সারের সাথে জড়িত বলে এটা কিন্তু ওভারিয়ান ক্যান্সারেরও রিস্ক অনেকাংশে বাড়িয়ে দেয়। সুতরাং আমাকে যখন BRCA পজিটিভ পাবো কোনো পেশেন্টের, যত আমাকে ব্রেস্টটাও দেখে নিতে হবে, তার সাথে সাথে ওভারিয়ান স্টেটাসটাও কিন্তু আমায় চেক করে নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9, the most common form of Down syndrome is option A, nucleosome, option B, trisomy 21, option C, trisomy 19, option D, none of these. And right answer is trisomy 21, অর্থাৎ 21 নম্বর যে ক্রোমোজোম রয়েছে সেখানে আমার ট্রাইজোমি দেখতে পাবো, এবং আদার অপশনসগুলোর মধ্যে নিউক্লিওজোম কিন্তু হচ্ছে মানে একটা বেসিক আমার ডিএনএ প্যাকেজিং প্রোটিন কমপ্লেক্স রয়েছে। ট্রাইজোমি 19 কিন্তু আমরা দেখতে পাবো 19 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, অর্থাৎ সেটা আমরা এডওয়ার্ড সিনড্রোমে দেখতে পাই। আর নান অফ দিসের মধ্যে সেরকম কিছু নয়। সুতরাং ক্রোমোজোমাল ডিফেক্ট 21-এর ট্রাইজোমির জন্য কিন্তু আমরা ডাউন সিনড্রোম দেখতে পাই, এবং ডাউন সিনড্রোমের সাথে কিন্তু আমরা কার্ডিয়াক ডিজিজ এবং অ্যালজাইমারের আর্লি অনসেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 10, what is the relationship of sociology with nursing? Option A, to provide solution of social problems. Option B, to provide total patient care. Option C, to enrich human culture. And option D, to provide solution of international problems. And right answer is option B, to provide total patient care. আমরা যদি টোটাল পেশেন্ট কেয়ার মডেল দেখি, একটা পেশেন্টের আমার অনেক রকম নিডস থাকে, যেটা আমরা হেলথের ডেফিনেশনেও পড়ে থাকি বাই WHO, যে বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল সব রকম নিড থাকে। সুতরাং সোসিওলজি এমন একটা পার্ট যে সোসাইটি থেকে আমরা কিন্তু সব রকম সাপোর্টই দিতে পারছি, নট অনলি সোশ্যাল কেয়ার বাট সব রকম, সেই মানুষটা কীরকম, তার কী কালচারাল বিলিফ রয়েছে, তার কীরকম ফিজিক্যাল
ডিপেন্ডেন্সি রয়েছে, তার কীরকম সোশ্যাল কালচারাল বিলিভস রয়েছে, সেগুলো সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটাই কিন্তু আমার রিলেশনশিপ উইথ নার্সিং। আজকের সেশনে আমরা বেশ কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স সলভ করলাম। আশা করি র্যাশনালগুলো আপনাদের প্রিপারেশনে হেল্প করবে। স্টে টিউনড ফর আওয়ার নেক্সট এপিসোড। কিন্তু যেতে যেতে একটা কথা, যদি আপনি একজন সিরিয়াস নার্সিং অ্যাসপিরেন্ট হন, তাহলে কম্পিটিটিভ নার্সিং কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য মাস্ট। বিকজ এখানে আমরা নার্সিংকে শুধু পড়াই না, নার্সিংকে ডিকোড করি, ঠিক যেমনটা আজকের ক্লাসে দেখলেন। অ্যান্ড ইয়েস, আপনাদের রিকোয়েস্টে আমাদের নিউ ব্যাচ ফর JEPBN অ্যান্ড JeMSc 2027 কিন্তু শুরু হতে চলেছে জুন 2026 থেকে। সিটস আর লিমিটেড অ্যান্ড অ্যাডমিশনস আর অলরেডি ওপেন, সো ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মিনিট। স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, and like, share and subscribe. Thank you.